বাবুল আক্তার যখন কক্সবাজারে ছিল তখন কিন্তু 7-8টা মার্ডার হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই দুঃখ ভারাক্রান্ত, আমিও দুঃখ ভারাক্রান্ত। যে পয়েন্টটা দিয়ে শুরু করতে চাই এটা হচ্ছে মূলত যারা প্রশাসনে কর্মরত ব্যক্তি, সিনিয়র অফিসিয়ালস, তাদের জন্য ট্রিগার হ্যাপি টাইপের কিছু লোক থাকে। তো ধরেন একটা কনস্টেবল বা একটা সাব ইন্সপেক্টর বা ওসি বা এডিশনাল এসপি বা এসপি এই ক্যাটাগরির লোকেরাই তো মূলত মাঠে থাকে। আবার যদি আপনি বিজিবি নামান, অনেক ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেল, হাবিলদার লেভেল, সার্জেন্ট লেভেল, মেজর, লেফটেন্যান্ট কর্নেলরাও অনেক সময় মাঠে থাকে। আবার আর্ম পুলিশ ব্যাটালিয়নের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আরো বিভিন্ন এজেন্সির লোকেরা যারা পরিস্থিতি মোকাবেলার জন্য যখন মাঠে থাকে তখন কিছু লোকের থাকে ট্রিগার হ্যাপি, যে তারা হাতে আর্মস থাকার সাথে সাথে গুলি করে মজা পায়, শুট করে মজা পায়। এই ধরনের লোকদেরকে দায়িত্বে রাখা যাবে না। এখন তাদেরকে আপনি চাকরি থেকে বের করে দিবেন না, তাদেরকে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে রাখেন বা অফিসিয়ালস অনেকগুলো ওয়ার্কে রাখেন। এখন অনেক ঠান্ডা মাথার লোকের প্রয়োজন। ম্যাক্সিমাম বিষয়গুলো থাকে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম অনেকগুলো নেগোসিয়েশন করে দেন, ইমিডিয়েট নেগোসিয়েশন করে দেন। আবার কিছু লোকজন থাকেন অতি উৎসাহী, যেমন বাবুল আক্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন বাবুল আক্তার দায়িত্বে ছিল তখন কিন্তু 2টা মার্ডার, মাসুদ বিন হাবিব এবং মুজাহিদ মার্ডার হয়ে গেছে। আবার বাবুল আক্তার যখন আবার চিটাগাং আসছে প্রচুর মার্ডার হয়ে গেছে। ট্রিগার হ্যাপি, মানে এটা একটা রোগ কিন্তু। আবার আপনি ওসি প্রদীপের ক্ষেত্রেও দেখবেন তার ট্রিগার হ্যাপি। সে 5 থানার ওসি যখন ছিল সে তখন গুলি করে মজা পায়। আবার ট্রিগার হ্যাপি করতে গিয়ে কিন্তু মেজর সিনহাকেও এটা কিন্তু ট্রিগার হ্যাপির একটা যে কনসিকুয়েন্স। সুতরাং এই ধরনের লোকেরা টোটাল প্রশাসনিক, টোটাল একটা যে কি বলে প্রফেশনাল বাহিনীকে বিতর্কিত করে ফেলে। বিজিবির ক্ষেত্রে আমরা দেখেছি একজন লেফটেন্যান্ট কর্নেল বেজধারী একজন সিনিয়র অফিসার একজন মানে একটা আর্মস দিয়ে সরাসরি গুলি করছেন। সাধারণত লেফটেন্যান্ট কর্নেল এই পদমর্যাদা একজন অফিসার তো গুলি করার কথা না। ওই যে ট্রিগার হ্যাপি এই যে রোগটা, এই কারণে উনি গুলিটা করে ফেলতেছেন। আবার আবু সাইদকেও যেই কনস্টেবল বা এএসআই বা এসআই যেই মানে সে কোন আমি স্পেসিফিক জানি না, সে কিন্তু গুলি করে দিয়েছে। আবার 71 থেকে 75 সাল পর্যন্ত কিন্তু প্রচুর কু হয়েছে, প্রচুর মার্ডারের ঘটনা ঘটছে। যেহেতু তারা মুক্তিযুদ্ধ করে আসছে, একটা গোলাগুলির ব্যাপার থাকে, ট্রিগার এই যে একটা করতে করতে ট্রিগার হ্যাপি। আবার যারা ক্রসফায়ার দেন অফিসার, ওনাদের মধ্যে এই ট্রিগার হ্যাপি এই ব্যাপারটা দেখা যায়। তো এই ধরনের লোকেরা পলিটিক্যাল পার্টিতেও থাকতে পারে, প্রশাসনিক বাহিনীতেও থাকতে পারে। এটা কিন্তু প্রশাসনিক যারা সিনিয়র অফিসিয়ালস তারা কিন্তু জানেন যে কার কার ট্রিগার হ্যাপি ব্যাপারটা আছে। আবার যারা পলিটিক্যাল সিনিয়র লিডার্স তারা কিন্তু জানে। এক্ষেত্রে এটা শুধু কাজের ক্ষেত্রে না, এটা অনেক সময় জবানের ক্ষেত্রে হইতে পারে। যেমন ছাত্র যখন আন্দোলন শুরু করছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু খুবই মজবুত করে বক্তব্য দিয়ে দিলেন ছাত্রলীগই যথেষ্ট এটাকে দমন করার জন্য। স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের ছাত্রলীগের যারা পদস্থ নেতা, তখন যেহেতু নেতা একটা ডিসিশন দিয়ে দিছে, রক্তে আগুন ধরাই দিছে, সুতরাং তারা তাদের পদ, তাদের মর্যাদা, তাদের শান, তাদের মান ঠিক রাখার জন্য হলেও সে সর্বোচ্চ পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে। সুতরাং এই পরিস্থিতিতে অ্যাগ্রেসিভ বক্তব্য নয়, ঠান্ডা মাথায় এই মুহূর্তে দরকার ব্যালেন্স। ঠান্ডা মাথায় যে সমস্ত অফিসিয়ালরা কাজ করতে পারবে, যে সমস্ত পলিটিক্যাল লিডাররা কাজ করতে পারবে, এই ধরনের কাজ। এরপর আসি সাধারণ ছাত্ররা কেন সরকারের বিপক্ষে হয়ে গেল। একটা জিনিস সবাই অবজার্ভ করবেন, যারা আন্দোলন করছে 18 থেকে 24 বছর এই ধরনের ছেলেরা, যারা বিশ্ববিদ্যালয় মাস্টার্সের আগে বা 14, 15, 12, 13 বা এরকম একদম এখন যারা ক্লাস 8-9-এ পড়তেছে তাদের থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তাদের বয়স, তারা যখন থেকে পড়াশোনা শুরু করেছে তারা কিন্তু ফুল আওয়ামী গভর্নমেন্ট দেখছে। জীবন আর কোনো গভর্নমেন্টকে তো তারা দেখে না, তারা দেখছে কিন্তু আওয়ামী লীগ পিরিয়ড। তারা বঙ্গবন্ধুকে দেখেছে, তারা মুক্তিযুদ্ধ জাদুঘর দেখেছে, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে স্টাডি দেখেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে মুভি দেখেছে, তারা স্মার্ট বাংলাদেশ দেখছে, তারা ডিজিটাল বাংলাদেশ দেখেছে।
তো সুতরাং তাদের মনে তো বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটা প্রচন্ড পরিমাণ ভালোবাসা থাকার কথা, ছাত্রলীগ নিয়ে প্রচন্ড ভালোবাসা থাকার কথা, যুবলীগ নিয়ে প্রচন্ড ভালোবাসা থাকার কথা। এটা কিন্তু হলো না। কারণটা কি? কারণ কোটা আন্দোলন যখন 18 সালে হয়েছিল, ছাত্ররা কিন্তু দেখেছে তাদের সাথে কি আচরণ করা হয়েছে। একটা ফটো জার্নালিস্ট, ওনাকে পর্যন্ত অ্যারেস্ট করে রিমান্ড নেওয়া হয়েছিল। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী, সে তো পুরা মনে হয় যেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। সারা বাংলাদেশে ছাত্র নির্যাতনের জন্য লিড দিয়েছে একা গোলাম রাব্বানী। বুয়েটে মেধাবী একটা ছাত্র, সাধারণ ছাত্রকে যেভাবে নির্যাতন করেছে, একদম হাতের মধ্যে দিয়ে, সমস্ত মেডিকেল কলেজগুলোতে মেধাবী ছাত্রদেরকে নির্যাতন, এই যে রাব্বানী যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন আচ্ছা হলো। পরবর্তীতে তার কনসিকুয়েন্সে আবরারকে পিটিয়ে মারা হলো। সাধারণ ছাত্র কিন্তু সব দেখতেছে, কারা পিটিয়ে মারতেছে তারা তো জানে। যে বুয়েটে পড়ে না, ধরেন ঠাকুরগাঁও কলেজ ছাত্রলীগের সেক্রেটারি, সে ছাত্রলীগের পক্ষে মারাত্মক বক্তব্য দিতে পারে, কিন্তু যেই ছেলেটা বুয়েটে সাধারণ ছাত্র, সে তো দেখেছে কে মেরেছে, কিভাবে মেরেছে, কত নির্মম ভাবে মেরেছে। সুতরাং তার চোখ তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরকে কিভাবে হত্যা করা হয়েছে এটা তাদের কাছে ক্লিয়ার। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নোমানিকে কিভাবে হত্যা করা হয়েছে এটা তো মানুষ জানে। আবার ফারুক হত্যা করে কিভাবে অন্যদের উপর চাপায় দেওয়া হয়েছে এটাও মানুষ দেখেছে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছে এটাও সাধারণ মানুষ দেখেছে। সুতরাং গত 15 বছরে সাধারণ ছাত্রদের চোখ কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ হয় নাই। স্কুলের বাচ্চারা একটা জিনিস খেয়াল করবেন, বাসায় যাদের তরুণ ছাত্ররা আছে, তরুণ বয়সের যারা আছে, তারাই কিন্তু ফ্যামিলিকে ডমিনেট করে, বিকজ অফ নলেজ, নট বিকজ অফ মানি, নট বিকজ অফ যে পাওয়ার, বিকজ অফ নলেজ। আমাদের ছোট ভাইয়েরা আমাদের থেকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স, আবার তাদের পরের জেনারেশন তাদের থেকে বেশি অ্যাডভান্স। একটা আমি বাস্তব ঘটনা বলি। একজন এমপির ছেলে, আমার ফ্রেন্ড, তার সাথে আমি পলিটিক্যাল আলাপ করছিলাম, তার আব্বা আসছে। সে কিন্তু তার আব্বাকে বলতেছে যে আব্বু আগামীকালকে কিন্তু, সে আওয়ামী লীগের এমপির ছেলে আর কি, যে আব্বু কালকে কিন্তু আরো বড় মারামারি হইতে পারে, মারের মতো ঘটনা ঘটতে পারে। তার আব্বা কিন্তু বলতেছে আরে না, এগুলো তো একদিনের মধ্যে দমন হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কন্ট্রোল করে ফেলবো। কিন্তু তার ছেলে, তরুণ ছেলে, তাও ছাত্রলীগ করে, বলতেছে আব্বু তুমি কিন্তু বুঝতেছো না, এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া দরকার, এটা কিন্তু তুমি এত হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, এটা কিন্তু বিষয়টা কিন্তু সিরিয়াস। তার আব্বা প্রবীণ আওয়ামী লীগ নেতা, উনি বলতেছেন কিন্তু আরে না, এটা কিন্তু আমরা সেটেল করে ফেলবো, এটা কোনো ঘটনা না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ইয়াং জেনারেশন আপডেট, সিনিয়র পলিটিশিয়ানরা আপডেট থাকে না। এই জেনারেশনকে আপনি কাবজা ভুগি চুগি বুঝ দিয়ে কোনো বিষয়ে আপনি পার পেতে পারেন, এটা আপনি আপনার বাসাতেই দেখেন। ছোট বাচ্চাকে আপনি এদিক ওদিক বুঝ দেওয়ার সুযোগ নেই। সুতরাং আমাদের বয়সের যারা, আমরা বয়স হয়ে গেছে, আরো যারা সিনিয়র হয়ে গেছে, তারা হয়তো বুঝলেও তাদের পারিবারিক কারণে, প্রফেশনাল কারণে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ঝামেলার কারণে এড়াই যায়। এই যে বিষয়টাকে চিন্তা করে যে ঠিক আছে এটা নিয়ে পরে কথা বলবো, যেহেতু সাংসারিক আছে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা আছে। কিন্তু যে ছেলেটা তরুণ, যে ছেলেটা কিশোর, তার ব্রেন তো ফ্রেশ, তাকে আপনি কি দিয়ে কিনবেন? তাকে তো টাকা দিয়ে কিনতে পারবেন না। একটা 75 বছর বয়সের লোক টাকা দিয়ে বিক্রি হইতে পারে, লোভে বিক্রি হইতে পারে, কিন্তু একটা 12, 15, 18 বছরের ছেলেকে তো আপনি টাকা দিয়ে কোনো দিয়ে, ভয় দিয়েও, ভয় দেখালে তো আরো সমস্যা, কিনতে পারবেন না। আজকে আমার চেম্বারে একটা পত্রিকার সিনিয়র জার্নালিস্ট এসেছেন, তিনি এসে বলতেছেন আমি আজকে আসার সময় আমার বাচ্চার পায়ে ধরে আসছি, কেন আব্বু তুমি বের হইও না, ঘরের থেকে বের হইও না। গত আন্দোলনে প্রত্যেকটা দিন তার ছেলে চলে গেছে আন্দোলনে, কি বলে যে আব্বু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা সারা বাংলাদেশে নিহত হবে, আর আমি কি বসে থাকবো বাসায়? আমি কি এত নির্লজ্জ? আমি তো এত হতে পারবো না। তা আব্বা তার ছেলেকে বলছে, তার ছেলেকে বুঝাচ্ছে আব্বু তুমি তো আমার একমাত্র ছেলে। তার ছেলের পায়ে ধরতেছে, তারপরে সে তার অফিসে চলে আসছে, এরপর আমার চেম্বারে আসছে তার ইনকাম ট্যাক্স ফাইল সংক্রান্ত ইস্যুস নিয়ে। তার ছেলে, সে বলতেছে আমার ছেলে যে বাসায় আসলে আসি কিনা সেটা কিন্তু আমি আসলে যাই না, মোবাইল বন্ধ, আন্দোলন চলে গেছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই জেনারেশন একটা টিম ওয়ার্ক, এই জেনারেশন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে।
সুতরাং এখান থেকে কাউকে বিচ্ছিন্ন করতে পারবে না। এখন হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন হচ্ছে আপনি অ্যাডমিট করতে হবে, আই এম সরি। আমিও তো আমার বাচ্চাকে সরি বলি। আপনি সরি বলতে অসুবিধা কোথায়? আপনি অ্যাডমিট করেন প্রতিটা ঘটনার পুঙ্খানু হাবিজাবি বলে জামাত করছে, শিবির করছে, জঙ্গি করছে, তমুক করছে, গুলির নির্দেশ দি নাই, এ সমস্ত গল্প বললেন না প্লিজ। 1 নাম্বার ব্যাপারটা হচ্ছে, যদি আপনি সলিউশন চান, অ্যাডমিট করতে হবে যে আমি ভুল করছি, ছাত্রলীগ ভুল করেছে, ওবায়দুল কাদের ভুল করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ভুল করেছে। যারা যারা ভুল করেছে ভুলের দায় দায়িত্ব অ্যাডমিট করে স্বীকৃতি দিতে হবে, নাম্বার 1। এরপর মানুষ এখন আর মনে করে না যে তদন্ত আপনার নেতৃত্বে তদন্ত হবে, এই সরকার নেতৃত্বে তদন্ত হবে, এই তদন্ত এই যে ফেয়ার হবে, এটা এই জেনারেশন মানবে কিনা সেটা আমি জানি না। এখন জেনারেশন নেতৃত্ব দিচ্ছে, এখন কিশোররা নেতৃত্ব দিচ্ছে, এখন তরুণরা নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদেরকে স্যালুট জানাই। সর্বশেষ বলবো, বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে দেশপ্রেমকে জাগ্রত করতে হয়, কিভাবে ফ্রেন্ডশিপের বন্ডিংকে মজবুত করতে হয়, কিভাবে অন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরকে কিভাবে বয়কট করতে হয়, কিভাবে বৈষম্যর বিরুদ্ধে শক্তিশালী একদম সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হয় জীবন দিয়ে। এই জেনারেশন জীবন দেয়া শিখে গেছে। তো যেই জেনারেশন জীবন দেয়া শিখে যায় তাদেরকে আপনি কোনো কিছু আর ভয় দেখাতে পারবেন না। আসুন, আগামী দিনের বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি টেকসই বাংলাদেশ। এই তরুণ, কিশোর, যুবক যে ছেলেরা নেতৃত্ব দিচ্ছে তাদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা ছাত্রদের সঙ্গে আছি, আমরা জেনারেশনের সঙ্গে আছি। সবাইকে স্যালুট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।